আলোচিত সাদেক এগ্রো ও আশেপাশের ডিএনসিসির উচ্ছেদ অভিযান, ফার্মটিতে আইন অমান্য করে নিষিদ্ধ ব্রাহ্মা গরু পালন। এমপি আনার হত্যার মূল কারণ এখনো জানতে পারেনি পুলিশ। সীতাকুণ্ড থেকে আটক 2 জনকে চাওয়া হবে 10 দিনের রিমান্ডে। কল্যাণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থাই সরকারের লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। সব প্রাথমিক স্কুলে কম্পিউটার ল্যাব করার ঘোষণা। আইন অপব্যবহার করে খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ভারতের কাছে দেশকে জিম্মি করার দাবি। এবং মিনিকেট নিয়ে সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ছড়াছড়ি। তেজগাঁওয়ে ডিমের আড়তে ভোক্তার অভিযান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে দখলি জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে আলোচিত সমালোচিত মোহাম্মদপুরের সাদেক এগ্রো। বেলা 12টার পর উচ্ছেদ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। খাল দখল করে গড়ে তোলা বস্তিবাসী নিজেদের মালামাল সরিয়ে নিলেও বাধা দেয় সাদেক এগ্রোর শ্রমিকরা। তবে পুলিশি হস্তক্ষেপে ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানটির অফিস ঘর। এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর আসিন। উচ্ছেদ নোটিশ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খাল দখলে থাকা বস্তিবাসী নিজেদের মালামাল সরিয়ে নেওয়া শুরু করে। তবে ক্ষমতার দাপট দেখিয়ে কোনো কিছুই সরিয়ে নেয়নি সাদেক এগ্রো। পয়সা কাজ করে, হ্যাঁ এত টাকা পয়সা, হ্যাঁ সরকার রাস্তার ভিতরে বিল্ডিং উড়ায় নাচারি করে ওই মেলা দেয়, স্কুলে গান সহ্য করে, হ্যাঁ টাকা সহ্য। আমরা তো টাকা আমরা 2টা 4টা আইনা 4টা খাই। বেলা 12টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল। প্রথমেই সাদেক এগ্রোর অফিস ঘর ভাঙা শুরু করলে বাধা দেয় প্রতিষ্ঠানটির কর্মীরা। পরে পুলিশের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়। এ সময় নোটিশ না দিয়ে হঠাৎ উচ্ছেদের অভিযোগ করেন তারা। উচ্ছেদ অভিযানে অংশ নেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। তার দাবি কোনো বিশেষ ব্যক্তি নয়, খাল দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান। আমরা ম্যাপে যেভাবে পড়বে, খালের ম্যাপটা যেভাবে পাবো আমরা সেভাবে উচ্ছেদ করা শুরু করবো আর কি। সাদেক এগ্রো নোটিশ পায়নি দাবি করলেও বস্তিবাসীকে দেয়া নোটিশেও দেখা গেছে সাদেক এগ্রোর নাম, আর যা অনেক আগেই দেয়া হয়েছিল। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযানের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী এম এ আজিম। উচ্ছেদ অভিযানের এ পর্যন্ত কতটি স্থাপন আসলে উচ্ছেদ করা হয়েছে এবং কতক্ষণ নাগাদ আসলে এই উচ্ছেদ অভিযান চলবে? আপনার কাছে কি তথ্য আছে আমাদের দর্শককে জানাবেন। যথি আসলে উচ্ছেদ অভিযান শুরুর পরেও কিন্তু আমরা দেখেছি যে সাদেক এগ্রোর যে প্রভাব, তারা কিন্তু সেই প্রভাবটি খাটিয়েছেন এবং এখানে সকাল থেকে আমরা দেখেছি যে পিছনে যে বস্তিটি রয়েছে সে বস্তির যে ঘরগুলো সেগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছিলেন সকাল থেকেই, কারণ নোটিশ পাওয়ার পরেই তারা যেহেতু ভেঙে ফেলা হবে সেক্ষেত্রে তারা কিন্তু সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন এবং যে বস্তিগুলো ছিল সেগুলো কিন্তু সবই সরে গিয়েছে। কিন্তু সাদেক এগ্রোর যে স্থাপনা সেটি কিন্তু তারা সরানোর কোনো পদক্ষেপ আমরা সকাল থেকে দেখিনি। তারা কিন্তু কোনো উদ্বিগ্ন তারা ছিলেন না এবং তারা যেটি বলছিলেন বারবার যে তাদেরকে ভেঙে ফেলা বা সরিয়ে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেলা 12টার দিকে কিন্তু সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ টিম সেটি কিন্তু এখানে এসে পৌঁছায় এবং তারা কিন্তু এসে প্রথমে বিদ্যুতের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন করেন এবং বিচ্ছিন্ন করার পরে কিন্তু তারা আসলে এই যে সাদেক এগ্রো তার যে একদম শেষ প্রান্তে সাদেক এগ্রোর যে অফিস ভবনটি ছিল সেই ভবনটি দিয়ে তারা ভাঙা শুরু করেন এবং অফিস ভবনটি এই মুহূর্তে একদমই গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাটি থেকেই কিন্তু উচ্ছেদ অভিযানের যে টিম বা বুলড্রেজার গুলো সেগুলো কিন্তু সাদেক এগ্রোর পিছনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে যখন আমরা দেখেছি শুরুতে ভাঙা শুরু করে তখন কিন্তু সাদেক এগ্রোর বেশ কিছু শ্রমিক সেই উচ্ছেদ অভিযানে বাধা হয়ে দাঁড়ায়। তারা সেই ভবনের উপরে উঠে দাঁড়িয়ে থাকে এবং তখন কিন্তু আসলে পুলিশ গিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তাদেরকে সরিয়ে দিয়ে আবারও সেই অফিস ভবনটি ভেঙে একদমই গুড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং তখন আমাদের সাথে এখানকার যে এই মোহাম্মদপুরের যে সাদেক এগ্রো, সাদেক আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সাদেক এগ্রোর কিন্তু আসলে বেশ কয়েকটি শাখা রয়েছে। তো এই মোহাম্মদপুর ভাঙা মসজিদের এখানে যে সাদেক এগ্রোর যে শাখাটি, এই শাখার যে দায়িত্বে রয়েছেন যে কর্মকর্তা, উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদেরকে কোনো ধরনের নোটিশ করা হয়নি এবং তখন আমরা তাকে পাল্টাভাবে জিজ্ঞেস করেছি যে তাহলে বস্তিবাসী কিভাবে নোটিশ পেল। সে কিন্তু বলেছে যে আসলে তারা যে এই ভবনটিতে থাকেন সেটি ভাড়া ভাষায় থাকেন এবং তাদেরকে যে মালিক পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি, যার ফলে তারা এখানে
থাকতে শুরু করেছেন এবং থাকছিলেন, এবং তারপরে কিন্তু আসলে তাদের সেই যুক্তিকে না মেনে নিয়ে আসলে সিটি কর্পোরেশন এখানে ভাঙা শুরু করেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু সাদেক এগ্রো থেকে স্বাভাবিকভাবে আমাদেরকে সিটি কর্পোরেশনের উপরে একটু দায় চাপানো হয়েছে। তারা যেটি বলেছেন যে সিটি কর্পোরেশন তাদেরকে নোটিশ ছাড়াই আসলে ভেঙে দিয়েছেন। তো এর বাইরে যদি সাধারণ মানুষের প্রতিক্রিয়া বলি, যে কারণ এই খালটির চিত্রটি যদি আমি দেখাই আপনাকে উপর থেকে, সেক্ষেত্রে বলা চলে যে এই যে খাল সেটি কিন্তু এই শেষ মাথায় এসে একদমই বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু বড় ধরনের প্রভাব পড়ছিল, এবং যার ফলে কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি সহ নানা জটিলতায় ভুগছিলেন এলাকাবাসী। সেক্ষেত্রে এই যে উচ্ছেদ অভিযান সেটিকে কিন্তু এলাকাবাসী সাধারণ মানুষ কিন্তু আসলে স্বাভাবিকভাবে এবং ভালোভাবেই নিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে এই উচ্ছেদ অভিযানের ফলে শুধুমাত্র যাতে শেষ না হয় সিটি কর্পোরেশনের উদ্যোগ, কারণ হচ্ছে যে এই উচ্ছেদ অভিযানের পর যে ভরাট করা হয়েছে খালটি, সেটিও যাতে খনন করে খালের যে গতি প্রবাহ সেটিকে যাতে ফিরিয়ে আনা হয়। এ বিষয়ে আমরা এখানকার যে স্থানীয় কাউন্সিলর তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তাদের যে এই অভিযান সেটি কিন্তু অব্যাহত অভিযান, চলমান অভিযান। সেক্ষেত্রে এখানে হয়তোবা তারা আরো পরে এই অভিযানটি করতেন। সেক্ষেত্রে যেহেতু সাদেক এগ্রো নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবং তারা বিতর্ক তৈরি করছেন, সেক্ষেত্রে এই অভিযানটি তারা দ্রুততার সময়ে এখানে করছেন, এবং আজকে সেই অভিযানের অংশ হিসেবেই কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন, এবং এই অভিযানের পর তারা এই খালের নাব্যতা ফিরিয়ে আনতে খালটি খনন কার্যক্রম খুব দ্রুততার সাথেই শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযান থেকে সবশেষ। জ্যোতি, মোহাম্মদপুর থেকে সাদেক এগ্রো উচ্ছেদ অভিযানের আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ আজিম। বছর পর বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু পালন করে আসছে ছাগল কাণ্ডে আলোচনায় আসা সাদেক এগ্রো। আর এই গরুরই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে প্রকাশ্যে ক্রেতার পকেট কাটতেন ফার্মের মালিক ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র জালিয়াতি, খাল দখল সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এম এ আজিম জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন আলমগীর রহমান। 2016 সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ব্রাহ্মা জাতের গরু। তবে সম্প্রতি সেই গরুরই বংশমর্যাদা সহ নানা মিথ্যাচারে মানুষকে প্রলুব্ধ করে কোটি টাকা দাম হাঁকান সাদেক এগ্রো মালিক ইমরান। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি, এটাই কারণ। তবে অনুসন্ধান বলছে নিষিদ্ধ এ ব্রাহ্মা জাতের গরু দিয়ে কোটি টাকার ব্যবসা তার নতুন নয়। কোরবানি এলেই নিষিদ্ধ গরু দিয়ে ক্রেতার পকেট কাটতে নেমে পড়েন ইমরান। কোরবানি ঈদকে টার্গেট করে কোরবানি ঈদে যত রকমের পশু কোরবানি করা যায়, আমরা সব রকমের পশুর একটা সমাহার নিয়ে আসি। 2019 সালের কোরবানিতেও বস ও মেসি নামের দুটি গরু 37 ও 27 লাখ টাকায় বিক্রি করেন তিনি, যা ছিল নিষিদ্ধ হওয়া ব্রাহ্মা জাতের। 20 সালেও 35 লাখ টাকায় যে গরুটি ইমরান বিক্রি করেছেন তাও ব্রাহ্মা জাতের। আর এবার এ নিষিদ্ধ গরুই বংশমর্যাদা আছে দাবি করে কোটি টাকায় পকেট কাটেন ক্রেতার। তিনটা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25 লাখ টাকা। 3,25 লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হচ্ছে 2,60 লাখ। আচ্ছা, এবং ক্রেতা একজনই? ক্রেতা একজনই। তবে ছাগলকাণ্ডে নিষিদ্ধ গরু পালন প্রকাশ্যে আসায় সাদেক এগ্রো থেকে হঠাৎ উধাও ব্রাহ্মা জাতের গরু। তবে গোপনে এগ্রো শ্রমিকের সাথে কথা বলে জানা যায় গরুগুলো রাতারাতি পাঠানো হয়েছে নবীনগরে। এখানে ব্রাহ্মা আনে না কখনো? নাই, সব নিয়ে গেছে। কোথায় এখন? নবীনগর 16 নম্বর। এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করেই মোহাম্মদপুরে সাদেক এগ্রো গড়ে তুলেছেন ইমরান। জেলা প্রশাসক থেকে উচ্ছেদ নোটিশের পরও বহাল তবিয়াতেই আছে সাদেক এগ্রো। হ্যাঁ, এটা খালের জায়গা, খালের জায়গা। এটা খাল ছিল, ওই যে ওই মাথার থেকে ধরে বসছে বিল্ডিং, ওই যে ওই রাস্তার বেরির পর থেকে এই পর্যন্ত পুরোটাই খাল ছিল। বিষয়গুলো নিয়ে কথা বলতে এগ্রো অফিসে গেলেও কথা বলেনি কোনো কর্মকর্তা। যোগাযোগের জন্য দেয়া হয়নি এগ্রো মালিক ইমরানের ফোন নম্বরও। বক্তব্যের জন্য যেতে বলা হয় সন্ধ্যার পর। ফোন নাম্বার দেওয়া যাবে? কোন রিসিভ করবেন না, এখন যদি করতো আর কি, নম্বরটা যদি করবেন না তো, অন্য নম্বর কারো রিসিভ করবেন না। এমনিতে কেউ কি কথা বলার আছে এখানে? আমরা এখানে সন্ধ্যার পর আসলে কথা বলা মানুষ আছে। তবে রাত পর্যন্ত অপেক্ষার পরও দেখা মেলেনি সাদেক এগ্রো মালিক ইমরানের। এমনি তো আগে পরে তো দেখা গেল যে রাতে 10টা হইতো, 11টা হইতো, 12টা,
আমাদের তো বলছিল যে আসবে। আসে মনে করেন দেখা গেল যে এর ভিতরে আর আসে না। সাদেক এগ্রোর ক্ষমতার কাছে যেন তুচ্ছ প্রাণী সম্পদ অধিদপ্তরও। 2021 সালের মে মাসে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র জালিয়াতি করে ব্রাহ্মা গরু আনতে গিয়ে ধরা পড়ে তারা। না, নজরদারি আমরা তো এগুলো আমরাই বাজেয়াপ্ত করছি, এটা আমরাই রাখছি। আমরা বললাম যে 15টা পশু আমরা দীর্ঘদিন পালন করছি, কিন্তু এটা একটা সুরাহ হতে হবে, এগুলো তো আমরা মেরে ফেলতে পারবো না। এটা আমরা মাংসের জন্য দিয়ে কখন দিয়েছি, যখন এগুলো আর ব্রিডিং পারপাসে ব্যবহার করতে পারবো না। সব সময় মিডিয়ার সামনে আসতে ব্যাপক আগ্রহী সাদেক এগ্রো মালিক ইমরান এখন অনেকটাই আত্মগোপনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনার হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যার মূল রহস্য বের করতে পারেনি পুলিশ। হত্যার সাথে জড়িত সন্দেহে 7 জনকে গ্রেফতার করলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন। দুপুরে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল এবং ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। সীতাকুণ্ড থেকে আটক আনার কিলিং মিশনে অংশ নেয়া 2 আসামি ফয়সাল সাইজি এবং মুস্তাফিজকে 7 দিনের রিমান্ডে চাওয়া হয়েছে। পরিচয় গোপন করে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে আত্মগোপনে থাকা অবস্থায় বুধবার তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না, তবে আমরা যেহেতু অনেকগুলি মানে প্রায় 9 জন টোটাল আসামি গ্রেফতার হয়েছে, ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে মানে এনে জিজ্ঞাসাবাদ, আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবো এবং দোষী সাব্যস্ত হলে তাকে ছাড়ও দেওয়া হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, শিশুদের প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 18 ক্যাটাগরিতে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়। বাকিটা জানাচ্ছেন শামীম আক্তার। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্য নিয়ে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে 18টি ক্যাটাগরিতে 2026 জনকে প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়। শিক্ষিত জাতি গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সুষম, জনকল্যাণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। শিক্ষা খাতে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সাক্ষরতার হার বৃদ্ধি সহ প্রাথমিক স্তরে নারীদের কর্মসংস্থান বেড়েছে। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূলধারায় যুক্ত করার তাগিদ দেন সরকার প্রধান। সেই সঙ্গে প্রাক প্রাথমিকের পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি। কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক গড়ে তোলার ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সোনার বাংলা গড়ার কারিগর। কিন্তু প্রতি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ, যেন 12 মাস বাচ্চারা খেলাধুলার ভিতরে থাকতে পারে এবং সেইভাবে ব্যবস্থা করা, সেটাও আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় অনেক উপজেলা হয়ে গেছে, পর্যায়ক্রমিকভাবে সব উপজেলায় আমরা করে দেবো। আজকের যুগটা হচ্ছে প্রযুক্তি যুগ, কাজে কম্পিউটার শিক্ষা আমরা যেমন ল্যাব করে দিচ্ছি, তাছাড়া কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারও করে দিচ্ছি।
তো সেইভাবে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্কে একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এরপর শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আইনকে বেআইনিভাবে ব্যবহার করে বর্তমান সরকার খালেদা জিয়াকে বন্দী রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তার সাজা স্থগিতের বিষয়টিও সরকারের একটি চালাকি। মির্জা ফখরুলের দাবি, পুরো দেশকে ভারতের কাছে জিম্মি করেছে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা দাবি করেন, দেশের সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছে আওয়ামী লীগের মুষ্টিমেয় লোক। এ থেকে বের হওয়ার একটিই পথ বর্তমান সরকারের উৎখাত। আগামী 29 তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে, নতুন আন্দোলন, নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব। পতন কথাটাও ঠিক না, এদেরকে উৎখাত যদি না করি তাহলে এদেশের জনগণের সুখ শান্তি কোনোদিন আসবে না। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বর্তমান সরকারকে ছাড় দেওয়ার সুযোগ নেই। যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে, সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশের দিকে আগে মুক্ত করতে হবে। 17 বছর যাবৎ তারা ভারতের সাথে যত চুক্তি করেছে, লিখিত অলিখিত সব চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং সকল চুক্তি সার্বভৌমত্বের হুমকি। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আজকে এই সরকারকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই। মহাসচিব বলেন, খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় ক্ষমতাসীনরা। তাই রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান কুক্ষিগত করে আইন অপব্যবহারের মাধ্যমে তারা ক্ষমতা দীর্ঘায়িত করছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। এর আরেকটা চালাকি আছে। চালাকিটা কি? এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না। ভারত সফরে সরকার প্রধান যেসব সমঝোতা চুক্তি করেছেন তার কোনোটি দেশের স্বার্থে নয় বলে দাবি করেন মির্জা ফখরুল। দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার সহ সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে জানিয়ে সবাইকে তাতে শরিক হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। বলিভিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ঘিরে সেনাবাহিনীর ব্যর্থ অভ্যুত্থান, সেনাপ্রধান গ্রেফতার, বিভিন্ন দেশের তীব্র নিন্দা। মিনিকেট চাল নিয়ে সরকারের সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। মিনিকেট নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেটের ছড়াছড়ি। সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। মিল মালিকদের দাবি, মিনিকেট জাতের ধান রয়েছে যা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে কিনে আনছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের ছাঁটাই ও পলিশের মাধ্যমে নাম দেওয়া হয়েছে মিনিকেট। বাজারে এ চালের চাহিদাও বেশি, তাই দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। ফলে মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে চালকল মালিকদের নির্দেশনা দিয়েছেন সরকার। তবুও বন্ধ হয়নি সরবরাহ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। খুচরা বিক্রেতারা বলছেন, মিল থেকে যে নামে চাল কিনছেন সেই নামেই বিক্রি করছেন তারা। মিনিকেট চাল যদিও সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, কিন্তু মিলারহাট হয়ে এখনও এই মুহূর্তে মিনিকেট চাউল
এর গায়ে লেখা এখনো বন্ধ করি নাই। আমরা যেভাবে কিনছি, যেভাবে লেখা থাকছে, আমাদেরও বিক্রি করার সময়ও সেইভাবেই আমাদের মিনিকেট নামেই বিক্রি করা লাগছে। মিল মালিকরা যেভাবে অন্য বস্তার গায়ে সিল মেরে দেয় আমরা সেভাবে মার্কেটে বিক্রি করি। তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ মিল মালিকদের দাবি উল্টো। তারা বলছেন মিনিকেট নামে ধানের জাত রয়েছে, দীর্ঘদিন ধরে কৃষকরা মিনিকেট ধানের চাষ ও বিক্রি করছেন। কৃষকদের কাছ থেকে আমরা যে ধান কিনি সেই ধানেরই আমরা সেই চাউলের নাম দিই। আমরা কৃষক পর্যায়ে দেখেন আমার হাতে এখনো কতগুলো, আজকে এতগুলো ধান কিনছি, সবগুলো হলো মিনিকেট নামে কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করছে। কৃষকরা বলতেছে এটা মিনিকেট, আমরা সেই মিনিকেট হিসেবে কিনতেছি, প্লাস মিনিকেট হিসেবে আমরা বিক্রি করতেছি। কৃষকরা যদি বলে যে এটা আরেক নাম, আমরা আরেক নাম রাখবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, লসও নাই। তবে জেলা প্রশাসক বলছেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে মিনিকেট নামে কোনো চাউল বাজারজাত করা যাবে না। ধানের যে জাত সেটি চালের ব্যাগে উল্লেখ করতে হবে। আইন অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানীতে ভোরে ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। ক্যাশ মেমোতে দাম উল্লেখ না করে বিক্রি ও SMS এর মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রণ করার অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করে অধিদপ্তর। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে থাকছে। ভোর 5টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিম আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবার 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কিন্তু এরপরও শোনেননি তিনি, আবারও একই অপরাধ করায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরো কিছু অসাধু ডিম ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মোবাইল SMS এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত। এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকে ইনারা দর লেখেন না, কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেরকম ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই, এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, ডিমের দাম নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ডিমের বাজারে এমন অস্থিরতা। আপনারা নির্দিষ্ট নীতিমালা করেন, আমরা নির্দিষ্ট নীতিমালা মতো আমরা চলবো। যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের সেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়াই ফুট করি আইয়া এই অন্যায় দেখাইয়া জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচারণা করবে। এ সময় ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন মাত্রা দুর্নীতি গ্রহণযোগ্য নয় বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জানান, কারো বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী দাবি করেন, আগের চেয়ে জলাবদ্ধতা কমেছে, প্রয়োজনে জলাবদ্ধতার স্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ 20টি প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে দুর্নীতি একটি বড় ধরনের প্রতিবন্ধকতা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করে, তাই কেউ বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি নেই। দুর্নীতি সীমা ছাড়ালে কঠোরভাবে দমন করা হবে। দুর্নীতিকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং দিই না, এই মানসিকতাটা আমাদের মধ্যে থাকতেই হবে। তো সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা আমাদের কাজ করব। আমাদের কাজ করতে গিয়ে যদি কোথাও কখনো কখনো দুর্নীতি আমাদের কাছে আমরা অবহিত হই, তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা যথেষ্ট কমেছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হয়, তবে জলাবদ্ধতার স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। জলাবদ্ধতা যথেষ্ট কমেছে এবং এখনো কোথাও কোথাও এটার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে বৃষ্টির ধরন
পরিমাণ, এটার উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে। এ সময় ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রোতে অভিযান প্রসঙ্গেও কথা বলেন তিনি। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের হাকালুকি হাওর, পাড়ের কুলাউড়া, বড়লেখা ও ঝুড়িতে বন্যার পানি কিছুটা কমেছে, তবে কমেনি জনজীবনের দুর্ভোগ। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এখনও বানের পানিতে তলিয়ে আছে। বৃষ্টি হলে আবার বন্যার পানি বৃদ্ধির শঙ্কায় আছেন বন্যার্তরা। এদিকে সুনামগঞ্জের বেশিরভাগ নদীর পানি কমায় দুর্গত এলাকা থেকে নেমেছে পানি, এতে ফুটে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন। জেলায় ক্ষতি হয়েছে 300 কিলোমিটার সড়ক। সুরমা নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হবিগঞ্জে 8টি আশ্রয় কেন্দ্রে 293টি পরিবারের মধ্যে বাড়ি ফিরেছেন অন্তত 50টি পরিবার। এছাড়া বন্যায় প্রায় 1000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সংবাদ দুপুরে আরো যা থাকছে। আফগান রূপকথা থামিয়ে প্রথমবার স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা, রাতে মুখোমুখি হচ্ছে ভারত ইংল্যান্ড। দিগন্ত জোড়া ফসলের মাঠ, ফলের বাগান, সেই জমি অধিগ্রহণ করে আবাসন প্রকল্প গড়ে তুলতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। ইতোমধ্যে প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। ভূমি মালিকদের ছাড়পত্র না দিতে চিঠি দিয়েছে আরডিএ কে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রবিউল ইসলামের ছবিতে রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। মাহতাবুদ্দিনের বয়স 70-এর কাছাকাছি। চকপাড়া মাঠে তার আছে 3 বিঘা জমি। বাপদাদা সেখানে ফসল ফলিয়ে সংসার চালিয়েছেন, এখন তিনিও সেখানে চাষাবাদ করেন। গার্ডের বেতন আর 2.5 বিঘা জমির ফসল থেকে আয় দিয়ে চলে আব্দুল হকের সংসার। মাহতাবুদ্দিন ও আব্দুল হকের মতো হাজার পরিবারের 3 ফসলি জমি অধিগ্রহণ করে এবার প্লট ব্যবসায় নামতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। আর এতেই চিন্তার ভাঁজ ওই এলাকার মানুষের কপালে। আমাদের এই সম্পত্তি থেকে, এই জমি থেকে আমরা আবাদ পাই, ধান পাই, পাট পাই, আখ পাই, আমের বাগান আম পাই, লিচু বাগানে লিচু পাই। এটা বাৎসরিক আমাদের আয় হয়। আর এটা যদি সরকার লিয়ে নেয়, আমরা একদম মাঠে মারা। এই জমিটা যদি সরকার লিয়ে নেয়, কি মেয়র সাহেব লিয়ে নেয়, তাইলে আমাদের এই জমি দেওয়ার পর আমি কোথায় খাটতে যাব? এই জমি একবার করে যদি নেয়, এটা আমাদের নিঃস্ব হয়ে যেতে হবে, পথে বসে দিতে হবে। সিটি কর্পোরেশন 2011 সালে স্যাটেলাইট টাউন নির্মাণ নামে ওই এলাকায় আগেও আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। স্থানীয়দের আপত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তা বাতিল করে ভূমি মন্ত্রণালয়। 2022 সালে এসে আবারও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ভূমির দাগ নম্বর উল্লেখ করে আরডিএ কে ছাড়পত্র না দিতে চিঠিও দিয়েছে। খুব বেশি অগ্রগতি নেই, মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য করা হবে, কিন্তু সেটা তো ওখান থেকে অনুমতির এখনো কোনো কিছু আসেনি। এমনি এখান থেকে আছে যে ওটা অধিগ্রহণ করার জন্য প্রস্তাব পাঠানোর জন্য। 164 একর জমি নিয়ে আবাসন প্রকল্পটি গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন, যার পুরোটাই 3 ফসলি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। যদি একর আবাসন করা হয়, আমরা এলাকাবাসীর সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি। 3 ফসলি জমিতে খাওয়া খাওয়া মানুষদেরকে অহেতুক একটা হয়রানোর ভিতর আবারও ফেলেছে। জেলা প্রশাসক বলছেন, সরকারি নির্দেশনা আছে 3 ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ নেই। 3 ফসলি জমি নষ্ট করে কোনো পুকুর কাটা, আবাসন কিংবা শিল্প কারখানা করার যদি কেউ অপচেষ্টা করে, সেই অপচেষ্টাকে আমরা রোহিত করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আমরা করব। নতুন করে সিটি কর্পোরেশনের আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগে কৃষি জমি হারানোর সংখ্যায় এখন কয়েক হাজার পরিবার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। এ লক্ষ্যে সামরিক বাহিনীর একটি অংশ দেশটির প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়, তবে শেষ পর্যন্ত এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। লুইস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানানোর পরে গ্রেফতার করা হয়েছে সেনাপ্রধান জেনারেল জুয়ান জোসে জুনিগাকে। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ট্যাঙ্কার নিয়ে এভাবেই প্রেসিডেন্ট ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করছে সেনারা। এই দৃশ্য বলিভিয়ার রাজধানী লা পেজের। বুধবার অভ্যুত্থানের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাসভবন সহ অন্যান্য সরকারি ভবনগুলোতে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় প্রেসিডেন্ট ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায় তারা। সেনাবাহিনীর এই তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস আর্চ। Y a su normal desenvolvimiento
স্থানীয় সময় বুধবার জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে লা পেজের ঐতিহাসিক প্লাজা মুরিলো চত্বরে জড়ো হতে থাকে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট। এখানেই প্রেসিডেন্ট প্রাসাদ ও দেশটির কংগ্রেস ভবন অবস্থিত। এ সময় তাদের সাথে ছিল সামরিক ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান। অভিযানের এক পর্যায়ে রাষ্ট্রপতি ভবনের ফটক ভেঙে ফেলার চেষ্টা চালানো হয়। লুইস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের প্রচেষ্টার নিন্দা জানানোর পর বুধবার স্থানীয় সময় গভীর রাতে গ্রেফতার হন সেনাপ্রধান জেনারেল জুয়ান জোসে জুনিগা। বলিভিয়ায় সেনাবাহিনীর এ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আমি গণতন্ত্র ভালোবাসি আর চাই পুরো লাতিন আমেরিকায় গণতন্ত্র টিকে থাকুক। বলিভিয়ার যে কোনো ধরনের অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছি আমরা। বলিভিয়ায় গণতন্ত্র রক্ষায় আমরা চিলি থেকে তাদের সমর্থন করছি। অভ্যুত্থানের চেষ্টার নিন্দা জানাই আমরা, আর সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য। এছাড়াও পেরু, প্যারাগুয়ে, মেক্সিকো সহ আরও বিভিন্ন দেশের সরকার মহল সামাজিক মাধ্যমে এই অভিযানের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে দেশটির জনগণকে গণতন্ত্রকে সম্মান করার ও রাষ্ট্রপতি লুইস আর্চ সরকারের সমর্থন করার আহ্বান জানান। বলিভিয়ার সেনাবাহিনীর এই অভিযান দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য একটি হুমকি স্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায় ও জনগণকে আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন ও সম্মান করার জন্য। এই ঘটনার পর দেশটির স্থানীয়রা রাষ্ট্রপতি প্রাসাদের সামনে লুইস সরকারের প্রতি সমর্থন জানাতে জড়ো হন। আমরা অনেক ভয় পেয়েছিলাম, তারপরও সবাই মিলে এখানে এসেছি। আমরা একসাথে আছি এবং এটাই আমাদের শক্তিশালী করেছে। সেনাবাহিনী আমাদের প্রেসিডেন্টকে অপসারণ করতে এবং একটি অভ্যুত্থান করতে চেয়েছিল, কিন্তু আমরা তা হতে দিইনি। গণতন্ত্রের প্রতি সমর্থনের জন্য সাধারণ জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। মারাত্মক গরমে গেল 6 দিনে পাকিস্তানে প্রাণ হারিয়েছে 5 শতাধিক মানুষ। এর মধ্যে শুধু মঙ্গলবারই মারা গেছে 141 জন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। এদিকে বাড়তে থাকা গরমে যুক্তরাষ্ট্রে গলে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তি। গরমের কারণে লন্ডন জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আফরিন মোমের রিপোর্টে বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস করছে পাকিস্তানের মানুষ। এতে পাল্লা দিয়ে বাড়ছে হিটস্ট্রোক, একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দেশটিতে গেল 6 দিনে প্রাণ হারিয়েছে 550-র বেশি মানুষ। এর মধ্যে শুধু মঙ্গলবারই মারা গেছেন 141 জন। সেই সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। করাচি সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক জানান, গেল রোববার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 267 জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মারা গেছে 12 জন। ভর্তি রোগীদের বেশিরভাগই 60 থেকে 70 বছর বয়সী। 20 বছরের অনেকেও আক্রান্ত হয়েছে হিটস্ট্রোকে। প্রায় সবাই প্রাথমিকভাবে ডায়রিয়া, বমি ও জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। করাচিতে মঙ্গলবারও সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে উচ্চ আর্দ্রতার কারণে 49 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হয়। এর মধ্যে দেশজুড়ে তীব্র হয়ে উঠেছে লোডশেডিং। গরম আর লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠছে জনজীবনে। পাকিস্তান জুড়ে ভয়াবহ তাপপ্রবাহের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। এদিকে তীব্র গরমে নাকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। এর মধ্যে ওয়াশিংটনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে লিঙ্কন মেমোরিয়ালে রাখা দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের 6 ফুট দীর্ঘ মোমের মূর্তি গলে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গরমে মূর্তির মাথার অংশ পুরোপুরি গলে গেছে। ওকলাহোমা অঙ্গরাজ্য তাপমাত্রার পারদ ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রাস্তার পাশে থাকা মানুষজন। তীব্র গরমে নাকাল যুক্তরাজ্যের লন্ডনের বাসিন্দারা। এর মধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় শহর জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।